এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের বাংলাদেশের সবচেয়ে নবীন বিভাগ ময়মনসিংহ, যা ২০১৫ সালে ঢাকা থেকে আলাদা করা হয়। আর এই ভিডিওতে আমি ময়মনসিংহের প্রতিটি জেলা ঘুরে দেখব একটু অন্যভাবে, তুলে ধরব সমতল থেকে সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপদ। অনেকদিন পর আবার ঘুরতে বের হলাম। আমি সাধারণত দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়াই, সেখানকার জীবনযাপন খুব কাছ থেকে দেখার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি, যে জায়গাগুলোতে সাধারণত মানুষ ঘুরতে যায় না। আর তারই পরিপ্রেক্ষিতে আজ যাচ্ছি ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ বিভাগের প্রথম গন্তব্য জামালপুর জেলা। ট্রেন ছুটে চলার সাথে সাথে আমার মনে পড়ে গেল ছোট্টবেলার শামসুর রহমানের সেই বিখ্যাত ট্রেন নিয়ে কবিতাটি। ঝকঝকঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। ট্রেনের বাড়ি কই তা জানা না গেলেও আমি জানি ট্রেন কি কি স্টেশনে থামবে। চেষ্টা করব প্রতিটা স্টেশনে থামলেই সেখানকার পরিবেশ কিছুটা তুলে ধরার। এই মুহূর্তে গাজীপুরের ভেতর দিয়ে যাচ্ছি। গাজীপুরের ভেতর দিয়ে যাওয়ার সময় দুই পাশের ঘন জঙ্গল আর উঁচু উঁচু টিলাগুলা দেখে মন মুগ্ধ হচ্ছিল, তাই সিটে না বসে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখার লোভ সামলাতে পারলাম না। লালমাটি পাহাড়। পাহাড় না, এগুলো টিভি ছিল, মানে পাহাড়ের তো অনেক বড় থাকে, টিভি লেগে ছোট ছোট ওচা একটু পর্বত দেখা যায় না, এগুলি আছে। আর এদিকের মাটি লাল হয়, এই যে লাল মাটি। মাটির ঘর, এটা মাটির ঘর না? এদিকে তো এরকম দেখা যায় না, মাটির ঘর। এই যে জায়গা অনেকগুলো মাটির ঘর দেখলাম, অনেক মাটির ঘর দেখতেছি এইদিকে। এই যে সামনে আরেকটা, এই লাইনে অনেকগুলো মাটির ঘর দেখলাম পরপর। গাজীপুরের সাতখাইমার স্টেশন পার হওয়ার পরে এই জায়গাটা চোখে পড়ল। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তারপরই এর পরিবেশ এতটাই সুন্দর লাগছিল যে ক্যাপচার না করে পারলাম না। এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের প্রথম স্টপেজ গফরগাঁও এসে আমরা থামলাম। 3 মিনিটের একটি যাত্রা বিরতি, তারপরই ট্রেন আবার যাত্রা করবে। খাওয়ার জন্য কলা দিয়ে একটু দেখি তো, ভিতরে যাই। এখন গফরগাঁও স্টেশনে আছি, ময়মনসিংহের প্রথম স্টপেজ। অতটা ভিড় নাই স্টেশনে যতটুকু দেখতে পাচ্ছি।
কি অবাক করা কাণ্ড! গাজীপুরে বৃষ্টি দেখে আসলেও ময়মনসিংহের গফরগাঁও আসতে আসতেই দেখি বৃষ্টি নাই, রোদ উঠেছে। আর বাইরের মনোরম দৃশ্য দেখে মনটা আসলেই ভালো হয়ে গেল। সাথে নতুন আরেকটি বিভাগে আসার আনন্দ তো আছেই। ফুলের টপরা হ্যাঁ জিনিসটা সুন্দর। Yes. গফরগাঁও পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, কিন্তু আরেকটু ভেতরে আসতেই ময়মনসিংহের ত্রিশালের একটু পর থেকেই এদিকে ভালো বৃষ্টি হচ্ছে। ঢাকার দিকে প্রচন্ড গরম ছিল, এই দিকটা আসলে খুবই ভালো লাগছে। এটা খুবই সুন্দর। এখন ময়মনসিংহ রেল স্টেশনে আছি, আরো প্রায় 1 ঘন্টা লাগছে জামালপুর যেতে এখান থেকে। এখানে কিছুক্ষণ থামবে, তারপর আবার ট্রেন চলাচল শুরু করবে। ময়মনসিংহ স্টেশন থেকে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এখানে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু জায়গাটা শান্ত, নিরিবিলি এবং মানুষও খুব একটা দেখা যাচ্ছে না। সবুজ লাইট, ট্রেন আবার গন্তব্যে চলছে। অবশেষে জামালপুর চলে আসলাম, জামালপুর টাউন জংশন। এইখানটায় প্রায় 5 ঘন্টার একটা জার্নি ছিল। জামালপুর থেকে অগ্নিবীণা এক্সপ্রেসকে বিদায় জানিয়ে দিলাম। তারপরে আমি বের হয়ে যাব জামালপুর এক্সপ্লোর করতে। ফাইনালি জামালপুর চলে আসলাম। তো জামালপুর নামটা আসলে কিভাবে হয়েছিল? সম্রাট আকবরের সময় 16শো শতাব্দীর শেষের দিকে ইয়েমেন থেকে এই জামালপুরে একজন ব্যক্তি আসেন, নাম হজরত জামাল, শাহ জামাল। তো উনার সাথে প্রায় 200 জন লোক ইসলাম ধর্ম প্রচার করতে এখানটাতে আসেন। তো ধারণা করা হয় যে তার নাম অনুসারে এইখানটার নাম জামালপুর হয়েছে। এটা যে জায়গাটায় আমি যাই, ওইখানের যে ফেমাস কিছু জিনিস ওইগুলো এক্সপিরিয়েন্স করার ট্রাই করি। তো জামালপুর এসেছি, এখানেও এসে জানতে পারলাম যে এখানে একটা ফেমাস খাবার হলো মিল্লি বা পিঠালি। এখানকার মানুষ বিভিন্ন নামে ডাকে, তো ওই খাবারটা এক্সপিরিয়েন্স করব। আচ্ছা, এই যে স্টেশন থেকে বের হলাম, বের হয়ে হাঁটছি, কারণ আমি ফেসবুকের মাধ্যমে দেখলাম যে এদিকে আশেপাশে মিল্লির দোকান আছে, মানে নর্মাল ভাতের হোটেল, এখানে মিল্লি বিক্রি করে। তো ওইখানটাতে যাচ্ছি, দেখলাম যে 4 মিনিট লাগবে হেঁটে, তাই আর রিক্সা নিলাম না, হেঁটেই যাই। মিল্লি খেতে যাওয়ার পথে সুন্দর একটি বাড়ি আসলে চোখে পড়লো, অনেক পুরাতন দেখেই বোঝা যাচ্ছে। এখন দুপুর, তাও শহরটা একদম নিরিবিলি, জিনিসটা আসলে খুবই ভালো লাগলো। আসলে একটু অবাক হলাম যে এই টাইমে একটু নিরিবিলি। জায়গায় লেখা এখানে মিল্লি ভাত পাওয়া যায়। তো আমি বললাম যে রেল স্টেশন থেকে একটু কাছে আসলেই 2 মিনিটের রাস্তা, হেঁটে আসলেই এই আলমদিনা রেস্টুরেন্ট। তো এখানে দেখলাম যে মিল্লি ভাত পাওয়া যায়, তো এটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করব। মিল্লি ভাত আছে? জি জি জি।
আচ্ছা, মিল্লি দেখতো একটা হালিমের মতো, আবার রাখাও হয় হালিমের মতো, ঠিক না? এটা আপনার চাউলের গুঁড়া ডাউলের গুঁড়া মিক্সার করে ফিনিশিং করে ভাঙ্গায় আনতে হয়। ও আচ্ছা, চাল ডাল দুইটাই থাকে? হ্যাঁ, দুইটাই থাকে। সাথে গরুর মাংস বা মুরগির গরুর মাংস, হ্যাঁ। নাকি শুধু গরু দিয়ে করা? না, শুধু গরু। শুধু গরু দিয়ে করা। এদিকে দেখলাম আর কোনো জায়গায় পাইলাম না, আপনার দোকানে মোটামুটি এটা আছে। কবে থেকে শুরু করছেন এটা? এটা তো 2 বছর। 2 বছর। ঠিক আছে, ধন্যবাদ। কত করে ভাই? মিল্লি কত করে? মিলে হচ্ছে 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। হাফ কত, ফুল কত? হাফ হলো 80 টাকা, ফুল হলো 150 টাকা। একটা হাফ দেন আগে, কি করে আর ভাত দিয়ে। এর একটু পরই ঘটে দুর্ঘটনা। যখন খাবার আসে আমি ভুলবশত তা ক্যাপচার করতে পারিনি। তবে মিল্লি সম্পর্কে যদি বলতে হয় তা হলো এটা ঠিক হালিমও না আবার খিচুড়িও না, এর মাঝামাঝি। আর এটা নর্মালি ভাত দিয়ে খেতে হয়। দিল্লি তো হচ্ছে আপনার জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। হ্যাঁ। দিল্লি জামালপুর প্রচলন অনেক আগে থেকে। কিন্তু আমাদের এখানে দোকানটা হচ্ছে 2 বছর যাবত আর কি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। জি। আমিও ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে এখানে মিল্লি আছে, এই জন্যই আসা। নর্মালি তো যে এই খাবারটা তো নর্মালি মানে কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের আমার খাওয়ানো হয়। জামালপুর এটা প্রচলিত বেশিরভাগ হচ্ছে আপনার মানুষ মারা গেলে 40 হয়ে গেল। হ্যাঁ, এখন জামালপুর রেল স্টেশনের কাছে মিল্লিবাদ খেয়ে যাচ্ছি শেরপুর ব্রিজের দিকে। ওইখান থেকে আমি শেরপুর যাব। দেশে পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা আসলেই আমাদের মাথায় আসে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, কক্সবাজারের মতো জায়গা। যদি বলি এই অঞ্চলগুলো ছাড়াও পাহাড়ে ঘোরা সম্ভব, এর জন্য যেতে হবে ময়মনসিংহ বিভাগের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। জামালপুরের বক্সিগঞ্জ থেকে শেরপুরের ঝিনাইগাতি, ময়মনসিংহের হালুয়াঘাট হয়ে নেত্রকোনার দুর্গাপুর পর্যন্ত এই অঞ্চল এলিফ্যান্ট ট্রেল নামেও বিখ্যাত। তবে আমি যাব শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে। এক্সপ্লোর করব গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র এবং এর আশেপাশের গারো অঞ্চল। তার আগে যেতে হবে জামালপুর থেকে শেরপুরে। শেরপুর কত? 20 টাকা। এই বাসে করে এখন শেরপুর যাব। বাসটা মূলত শেরপুর ব্রিজের উপরে আছে। যে কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে মন আনন্দিত হয়। সেই জায়গায় একা ঘোরাঘুরি একটি রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। আজও যাচ্ছি নতুন আরেকটি জেলায়, শেরপুরে। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ মনে পড়ে গেল শেরপুরে রাতে কই থাকবো তার বন্দোবস্ত হয়নি। কিছুটা অনিশ্চয়তা নিয়েই শেরপুরে আসলাম। ফাইনালি শেরপুর নতুন বাস স্ট্যান্ডে নামলাম বাস থেকে। নতুন আরেকটি জেলায় চলে আসলাম। এখানে আমার আসলে প্রথম উদ্দেশ্য হলো একটি হোটেল ঠিক করা। এই যে টাউন হল, এখানে নামলাম রিক্সা থেকে। তো সামনে 2টা হোটেল আছে। গুগল ম্যাপে দেখতে পাচ্ছি যে একটা হোটেল সম্পদ আর একটা হোটেল আয়সারিন। হোটেল সম্পদ এখানে চলে আসলাম। ভেতরে যেয়ে দেখি রুমের কি অবস্থা এবং কত টাকা, তারপরে দেখা যাক। শুভ সকাল শেরপুর থেকে। গতকাল আমি এই রুমটাতে ছিলাম শেরপুরে এসে, পায়রা চত্বরের খুব কাছে হোটেল সম্পদ, এখানে এই রুমটাতে ছিলাম। আপনারা জানলে অবাক হবেন যে এই রুমটার প্রাইস মাত্র 450 টাকা। জেলা শহরে এসে এত কম প্রাইসে এখানে থাকতে পেরেছে, এটা আসলে খুবই ভালো লাগছে ভেবে। টাটা। সকাল সকাল বেরিয়ে পড়লাম গজনী অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি আছি খয়ার পাড়। এটা শেরপুর থেকে, শেরপুর নিউ মার্কেট থেকে এ পর্যন্ত 2 কিলোমিটার। তো পায়রা চত্বর, শেরপুর নিউ মার্কেট প্লাস পায়রা চত্বর, ওইখান থেকে অটো জায়গায় এখানে আসলাম, 20 টাকা ভাড়া। তো আমার গন্তব্য হলো ঝিনাইগাতি। দেন ঝিনাইগাতি থেকে আমি যাব গজনী। গজনী অবকাশ কেন্দ্র যাওয়ার পথে দুই পাশে শাল গাছের ঘন বন, মাঝখানে পিচ ঢালা রাস্তার অপরূপ সৌন্দর্য চোখে পড়ল। তাই অবাক দৃষ্টিতে তাকিয়ে না থেকে পারলাম না।
ওই জায়গায় কি কি টিকিট আছে একটু বলেন তো। সিএনজি, আচ্ছা সিএনজি 100, মোটরসাইকেল, 50। জি, অটো, অটো বাইক মানে বড় অটো। আমি যেমন সিঙ্গেল, আমি কোনো গাড়ি নিয়ে আসিনি, এই জন্য আমার 10 টাকা। এই মুহূর্তে আমি আছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে। এখানটায় একদম শেরপুর শহর থেকে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এইটাই সেই গজনী অবকাশ কেন্দ্র। ফাইনালি আমি এটার মেন গেটে চলে আসলাম। এত প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর জায়গা আসলে না আসলে না দেখলে জানতে পারতাম না। বড় বড় গাছের সারি, এইদিকে গাড়ি পার্কিং করায়, ওইদিকে বোটও আছে, প্লাস এদিকে গাছের সারি, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে কিছুটা ভয়ও করছে, একা এখানে আসছি। অনেকক্ষণ পরে সামনে কিছু আসলে মানুষ দেখতে পেলাম। এইখানে পুরো ম্যাপ দেওয়া আছে কোথায় কি গজনী অবকাশ কেন্দ্রের। আমি এই মেন গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এইখানটাতে আছি। আচ্ছা, এই মুহূর্তে আরও ভেতরে ঢুকলাম এবং আলোকের ঝর্ণাধারা ও সুইমিং পুল এইখানটাতে আমি প্রবেশ করব। ভেতরে একটি ঝর্ণা তো অবশ্যই থাকবে। টিকিট দেন তো একটা। $20 না? এখন ঝর্ণার দিকে যাচ্ছি। একদম নিরিবিলি জঙ্গলের উপর দিয়ে আসলে এটা কৃত্রিমভাবে করা হয়েছে, পিচ্ছিল আছে, তবুও সাবধানে নামছি। এই সেই আলোকের ঝর্ণা, যেটা আসলে কৃত্রিমভাবে করা হয়েছে। এইখানে বসার জায়গা, আশেপাশে বসার জায়গা আছে। উপরে একটা পাহাড় দেখা যাচ্ছে এবং সাইড দিয়ে একটা কৃত্রিম ঝর্ণা করা। আগে ঝর্ণাটা দেখে আসি, তারপরে এদিক দিয়ে পাহাড়ে উঠবো। পাহাড়ে ওঠার জায়গা আছে, সিঁড়ি আছে। পাহাড়ের গা ঘেঁষে আরেকটি সিঁড়ি সামনে, এবং এই দিক দিয়ে একটা ব্রিজ আছে, যে ওইখান থেকে ব্রিজ হয়ে এদিকে আসা যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠবো নাকি? আচ্ছা, উঠে যাই, একটু সাহস করে উঠে যাই, যদিও জানি যে উপরে কেউ নেই, তারপরও যাচ্ছি। ভালোই পিচ্ছিল জায়গাটা। ফাইনালি উঠলাম। ও এখানেও প্রবেশ গেট, কিন্তু এখানে আমার ফি দেওয়া লাগবে না, যেহেতু আমি এর আগে দিয়ে এসেছি। খুবই টায়ার্ড। যাই সামনে দেখি আর কি আছে। এদিকে গজনী ফুড কর্নার এখন বন্ধ দেখা যাচ্ছে। এদিকে একটি ডাইনোসর স্ট্যাচু। ঝর্ণা থেকে এদিক দিয়ে উঠে আমি এই জায়গাটা এসেছিলাম, এখন আমি আরেক দিক দিয়ে বের হব। এদিক দিয়ে উঠেছিলাম, এখন এদিক দিয়ে আমি এই জায়গাটা থেকে বের হয়ে যাব। সামনে একটি ব্রিজ আছে। আচ্ছা, ঝুলন্ত ব্রিজ দিয়ে যাওয়ার জন্য টিকিট কাটলাম $20। এখন যাওয়া যাক। শুধু দড়ির উপরে করা ব্রিজটা, তাই কিছুটা রিস্কি, কিন্তু যাওয়া যাক। এই যে ওইখানটা থেকে এসেছি আমি, ওইখান থেকে এই যে লাল
দেখা যাচ্ছে ছাউনিটা। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠেছিলাম, তারপরে এখন ওদিক দিয়ে ঘুরে পরে আবার এই দিক দিয়ে ঝুলন্ত ব্রিজ হয়ে যাচ্ছি। তো ফাইনালি ঝুলন্ত ব্রিজ পার করলাম। চাচা ঘোড়া কত করে? 20 টাকা করতে কতটুক পুরো এরিয়াটা? পুরা এরিয়াগুলো তাহলে 100 টাকা নেবো। 100 টাকা কতটুক ঘোড়া 20 টাকায়? মানে এই মাঠটার এই রাস্তাটা চারদিকে না এতটুকুই? আচ্ছা, কেবল কার দিয়ে এইখান থেকে ওই পাহাড়ে যায়। জিনিসটা অ্যাডভেঞ্চারাস, দেখি চড়া যায় নাকি, চললে তো অবশ্যই আপনারা দেখবেন। এই প্রথম কেবল কারে উঠছি, দেখা যাক। এটাকে কক্সবাজারে প্যারাসিলিং করার অভিজ্ঞতা আছে তো, কিন্তু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যে কেবল কার দিয়ে যায় এটার অভিজ্ঞতা হয়নি, তো আজকেই প্রথম নিব। আচ্ছা, এই জায়গায় একজন বসা যায় কয়জন? 4 জন, কিন্তু আমি একাই ঢুকছি না। কেবল কার ছেড়ে দিয়েছে, ফাইনালি যাচ্ছি। বৃষ্টি হয়ে এ পর্যন্ত আসছি। কতটুকু নিচে আসলে ভূমিটা, আর আমি এখানে, ওইখানে নিচে পানিতে বোট চালানো যায়। আসলে এখানে সবকিছুরই মোটামুটি ব্যবস্থা আছে। ফাইনালি আবার চলে আসছি। না আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। প্যাডেল বোট গেট, বোটে করে ঘোরা যায়। আচ্ছা, এখানে বোটে 4 জন বসার জায়গা আছে, 4 জন 100 টাকা। এই এতটুকু এরিয়াতে ঘুরতে হবে, আমি ঘুরছি না যেতে একা। কি খবর ছোট্ট বন্ধু? আমি ভিডিও করলাম। হ্যাঁ, তো ওয়াচটার কত টাকা? 10 টাকা টিকিট। এই মুহূর্তে আমি ওয়াচ টাওয়ারের উপরে যাচ্ছি, প্রায় 5 তলা 6 তলার সমান, অনেক কাছে উঠে গেছি। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়াতে, আর এইদিকে বাংলাদেশ। ওয়াচ টাওয়ারের উপরে আমি ফাইনালি, আমি টপ অফ দ্য ওয়ার্ল্ড। যদিও অনেক গাছপালা, তাই খুব একটা ভালোভাবে সব কিছু দেখা যাচ্ছে না। এখানে এসে মনে হচ্ছে আসলে এই জার্নিটা করা সার্থক। এত দূরে এসে এরকম একটা পরিবেশ পাবো আসলে জানা ছিল না। এই দিকটাতে আমাদের বাংলাদেশ, ঠিক আছে, আর এই দিকটাতে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়াতে পড়ছে। ও, এই যে জঙ্গলের মতো জায়গাগুলো, এগুলো আমাদের বাংলাদেশ। এরপরে যে জমি দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশে, কিন্তু তারপরে যে পাহাড়, আর ওই পাশটা কিন্তু ভারতের মেঘালয়। আচ্ছা, এখন আই লাভ গজনির যেই লেখাটা আছে ওইটার সামনে ছবি তোলার চেষ্টা করব। ওইখানটাতে যাব, প্রায় 10-15 মিনিটের রাস্তা। কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি। আসলে পাহাড়ে অনেক জন্তু জানোয়ার থাকে, এই জন্য আসলে হতে পারে। আসলে এইখান থেকে আওয়াজ আসছিল অন্য জগৎ পাতালপুরি, ভিতরে মানে ভৌতিক কিছুর ব্যবস্থা করা আছে, তাই এরকম সাউন্ড। গজনি বোট ক্লাব দিঘিটা আসলে খুবই সুন্দর, পাহাড়ের কোল ঘেঁষে, মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে এই দিঘিটা। গজনি অবকাশ কেন্দ্রে এই বোট ক্লাব, যে দেখি কত টাকা লাগে এখানে বোটে চড়তে, প্লাস এখানে একটা রিসোর্টও আছে। আচ্ছা, এই জায়গায় লিখাই আছে যে বিনা টিকিটে প্যাডেলে ওঠা নিষেধ। প্যাডেলে ওঠার আগে টিকিট সংগ্রহ করুন, প্রতি বোট 200 টাকা। লেকের সাথেই একটি রিসোর্টের রুম,
আচ্ছা, সোফা আছে, বেড আছে, এদিক দিয়ে বারান্দা সম্ভবত, হ্যাঁ এদিক দিয়ে বারান্দা আছে। বারান্দা থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যাবে। এই রুমটার প্রাইস 2500 টাকা। যদি কেউ আসেন থাকতে পারেন। এখন ভাসমান ব্রিজ দিয়ে সেই আই লাভ গজনি লেখাটার কাছে যাব। ব্রিজে ঢুকতে 20 টাকা টিকিট কাটতে হয়। এরিয়াটা আসলে মনে হচ্ছে তুলি দিয়ে আর্ট করা, ছবির মতো এরিয়াটা। এই যে বড় বড় ড্রাম দিয়ে দুই পাশে, এবং প্রতিটা জায়গায় দুই পাশে বড় বড় ড্রাম দিয়ে এই ব্রিজটা ভাসিয়ে রাখা হয়েছে। এই সেই লেখাটা প্রায় সব কয়টা টুরিস্ট স্পটেই এরকম একটা লেখা থাকে। তো এখানেও এসে আই লাভ গজনি এরকম লেখাটা পেয়ে গেলাম। না, ডিস্টার্ব করে লাভ নাই। অবকাশ কেন্দ্রে ঘুরতে ঘুরতেই বৃষ্টি নেমে গেল, তাই পাশেই এক গারো গ্রামে দিদির দোকানে চা খেতে বসে গেলাম। এরপরই বেরিয়ে পড়লাম গারো গ্রামটা এক্সপ্লোর করতে। একটু ভেতরে আসলাম, দিকে কিছু গারো মাটির বাড়ি আছে গারোদের। এই জায়গায় ব্রাজিল আর্জেন্টিনার নাম দেখা যাইতেছে। আচ্ছা, মাটির ঘর মনে হইতেছে যে ইট সিমেন্টের। এটা স্কুলের মাঠ। গজনি অবকাশ কেন্দ্র এই রাস্তা দিয়েই যায়, 5 মিনিট হাঁটলেই গজনি অবকাশ কেন্দ্র। এর পাশেই এই গারো স্কুলটা এবং এই গারো গ্রামটা। এই প্রাইমারি স্কুলে গারো এবং বাঙালি সবাই মিলেমিশে পড়ালেখা করে, যতটুকু জানতে পারলাম। ক্লাস হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এটা কোন ক্লাস? ক্লাস 4। ক্লাস 4। সবাই গারো। বলো তো কেমন আছেন এটা বলো তো গারো ভাষায়। হ্যাঁ তুমি বলো। নামিদং মামা, নামিদং মামা, নামিদুল মামা। আচ্ছা, ভালো আছি এটা কি বলতে পারবে? তুমি বলো ভালো আছি। নামিদং ইনা। ঠিক আছে স্যার, ডিস্টার্ব করলাম। জি, আমরা একটু ঘুরতে আসছিলাম, এই জন্য আর কি স্কুল, গারো স্কুল, এই জন্য ভিডিও করতে আসলাম। তোমরা কোন ক্লাসের? ক্লাস 5 এর। আচ্ছা ঠিক আছে। আমরা 2টা ক্লাস দেখলাম, প্রায় শতভাগই আর কি গারো স্টুডেন্ট। তারা গারো ভাষায় কথা বলে, বাংলা ভাষায়ও কথা বলে। আরেকটা ক্লাস, তোমার কোন ক্লাস? ক্লাস 3। রুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। তো এইখানে অনেক গারো স্টুডেন্টরা পড়ালেখা করে, প্রায় 90% গারোরা। তো এইখানে আমরা একটি গারো ছড়া শুনবো গারো ছাত্রীদের কাছ থেকে। Angni chakki chon go ba, anga theng again. Angni chakki chon go ba, anga theng again. Hoi kan kapuna jawa, anga theng again. ভালো লাগলো, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন একটা বাংলা গান শুনবো, সব বাংলা এবং গারো যারা আছে সবার একসাথে। আমরা আসলে একদিন জয় করব, যেদিন এই গারো ও বাঙালি শিশুদের মতো মিলেমিশে থাকতে পারবো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে, সেদিনের অপেক্ষায়। এই মুহূর্তে আমি এরকম একটা জায়গায় আছি যেটা একসময় ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, বর্তমানে একটি বিভাগীয় শহর। এবং এই শহরটা কিন্তু একসময় গারো উপজাতি দ্বারা শাসিত ছিল। আর আমি এখন আছি ময়মনসিংহে। এই ভিডিওতে আমি ময়মনসিংহের বিভিন্ন দর্শনীয় স্থান ও জনপ্রিয় খাবার এবং এখানকার জীবনধারা তুলে ধরবো। 700 নদ নদীর দেশে প্রায় প্রতিটা জেলার পাশ দিয়ে এক বা একাধিক নদী বয়ে গেছে। ময়মনসিংহ এর ব্যতিক্রম নয়। ময়মনসিংহের পাশ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র। আর ময়মনসিংহ আমার প্রথম গন্তব্য এই নদীতেই। দাদা সার্কিট হাউস সার্কিট হাউস কত? 30 টাকা।
বিভাগীয় শহর ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্র টাউনহল মাঠে চলছে জমজমাটভাবে বৃক্ষমেলা। বর্তমানে আমি আছি সার্কিট হাউস পার্কে। এটা অনেকটা ঢাকার ধানমন্ডি লেকের মতো। এখানে সকালে এসে মানুষজন হাঁটাহাঁটি করে, প্লাস এখানে মানে অবসর সময়টা এখানে এসে কাটায়। এবং এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরেই অবস্থিত। কোনো জায়গায় জনপদ গড়ে ওঠার একটি প্রথম শর্ত হলো ওইখানে পানির উৎস থাকতে হবে। তারই পরিপ্রেক্ষিতে প্রতিটা লোকালয় কিন্তু এক একটি নদীর তীরে অবস্থিত, কারণ নদী একটি পানির সবচেয়ে উৎকৃষ্ট উৎস। আর এই মুহূর্তে আমি এসেছি ব্রহ্মপুত্রের তীরে। ব্রহ্মপুত্র সেই ময়মনসিংহ জেলার পাশ দিয়েই বয়ে গেছে, তার ফলেই কিন্তু এখানে জনপদ গড়ে উঠেছে। এই মুহূর্তে আমি চাচার সাথে নদীর ওই পার যাব। নদীর ওই পার কত টাকা? নৌকায় করে চর বিনপাড়া যাচ্ছি। এখন একদম মাঝখানে আছি। এরকম পর্দা দেওয়া হয় একটা কারণেই, যাতে যে বাতাসটা থাকে ওই বাতাসটা কন্ট্রোল করতে পারে। সকালের পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে। এখন রৌদ্র নেই, সাথে বাতাস। ওই সার্কিট হাউস পার্ক থেকে এই চরবিন পাড়া চলে আসলাম। এখানে অনেকগুলা চটপটির দোকান প্লাস বসার জায়গা আছে। পুরো একটা বিস্তীর্ণ এলাকা, দু একটা মানুষ ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। সার্কিট হাউসটা আসলে খুবই সুন্দর। আমার দেখা অন্যতম একটি সুন্দর সার্কিট হাউস এই ময়মনসিংহে। এই সার্কিট হাউসের পাশেই সার্কিট হাউস পার্ক, যেটা কিনা বললাম যে ঢাকা ধানমন্ডি লেকের মতো দেখতে অনেকটা। দিকে ক্রিকেট খেলছে, আজকে শুক্রবার তাই সবাই মাঠে এবং ক্রিকেট খেলছে। আউট। আচ্ছা, ময়মনসিংহের ক্রিকেট সম্পর্কে যখন বললাম তখন আরেকটু বলতে হয় যে এখান থেকে কিন্তু অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার উঠে এসেছে, এবং আমাদের বর্তমান বাংলাদেশ টিমের মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু এই ময়মনসিংহ জেলারই। ময়মনসিংহের বিখ্যাত ব্যক্তিদের নাম আসলে প্রথম দিকেই আসবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম। এবং এখন আমি আছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যানে, সার্কিট হাউস পার্কের পাশেই। বলা যায় একই সাথে দুইটা পার্ক। বর্তমান ময়মনসিংহ তো অনেকক্ষণ দেখলাম, এখন চলুন ঘুরে আসি প্রায় 150 বছর আগের জমিদার শাসন আমলের ময়মনসিংহ থেকে। ময়মনসিংহে নাম উঠলেই প্রথমেই আসে মুক্তাগাছার কথা। সে মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য, তিনি ছিলেন নিঃসন্তান, এবং পরবর্তীতে তার পালক পুত্র শশীকান্ত আচার্যের নাম অনুসারে কিন্তু এই ময়মনসিংহে এই শশী লজ নির্মাণ করেন। পরবর্তীতে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে এখানে কিন্তু ভূমিধস হয় এবং এই স্থাপনাটি ধ্বংস হয়। পরবর্তীতে শশীকান্ত আচার্য পরবর্তীতে 1905 সালে তিনি কিন্তু পুনরায় এই শশী লজ নির্মাণ করেন। 1897 সালে ধ্বংসপ্রাপ্ত শশী লজের কিছু অংশ এইখানেও রয়েছে, এদিকটাতেও আছে। এবার চলুন উপর থেকে পুকুর পাড়টা একটু দেখে আসি। এই পুকুর পাড়ের যে স্থাপনাটা, এটা কিন্তু মার্বেল পাথর দিয়ে করা হয়েছে। এ সময় বৃষ্টি হলে আসলে খুবই সুন্দর পরিবেশের সৃষ্টি হতো। আকাশটা মেঘলা, কিন্তু বৃষ্টির আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকেই সে সময়ে জমিদার সূর্যকান্ত আচার্য বা তার পরবর্তীতে শশীকান্ত আচার্য, তারা কিন্তু এই পরিবেশটা উপভোগ করতেন। আজ আমি সেখানটাতেই দাঁড়িয়ে। এর পরবর্তীতে আমি ভবনের মূল স্থাপনার ভেতরে যাব। এই পুরো স্থাপনাটা প্রায় 9 একর জায়গার উপর, এবং প্রায় প্রতিটি ঘরেই একটি করে ঝাড়বাতি আছে। এই শশী লজে কিন্তু হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটক আয়ময় শ্যুট করা হয়েছিল, সেখানে এটি ছিল জমিদার বাড়ি। এছাড়াও রাখাল বন্ধু ধারাবাহিকের শুটিংও এই শশী লজেই হয়েছিল।
ভবনের বাহির থেকে ভেতরটা আরো সুন্দর। প্রতিটা রুম ঘোরার পর মনে হচ্ছিল আমি কোনো বিশাল মহলে চলে এসেছি। তারা এতটাই রুচিশীল ছিলেন তা এখনো দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কিছু বিষয় খুবই খারাপ লাগলো। বাঘ থেকে শুরু করে মহিষ, হরিণ, হাতি মাথা তারা সংগ্রহ করতেন। এগুলো দেখে মনটা কিছুটা খারাপ হয়ে গেল। ময়মনসিংহ শহরে আসলে এই যে মিষ্টি কানন, 2টা মিষ্টির দোকান আছে শহরে, তো এই দোকানগুলোর মিষ্টি আপনারা মিস করবেন না। এই দোকানে যে মন্ডাটা আছে এটা মুক্তাগাছার মন্ডার মতো, এবং অন্যান্য মিষ্টি এগুলোও অনেক সুস্বাদু। আমিও কয়টা টেস্ট করলাম, খুবই মজাদার। আমি এখন ময়মনসিংহের ব্রহ্মপুত্র ব্রিজের উপরে। এই জায়গা থেকে দেখলে একটা সুইজারল্যান্ড ভাইব আসতেছে। আসলে এত সুন্দর পরিবেশ দেখে আমি আর এইখানে থাকতে পারলাম না, আমি এখন নিচে যাব। ওই ব্রিজ থেকে এদিক দিয়ে এই করিবের সুইজারল্যান্ডে চলে আসলাম। খুবই সুন্দর জায়গাটা আসলে, সাথে ঘোড়াও আছে দেখেন। এখানে আমার সাথে 2টা ঘোড়া আছে। কি খবর ছোট বন্ধু? না থাক, ওদের ডিস্টার্ব না করি। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজ সারাদিন পুরো ময়মনসিংহ শহরটা ঘুরলাম, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখলাম, পাশাপাশি এখানকার জীবন আচরণ খুব কাছ থেকে দেখলাম। সর্বশেষ এই ব্রহ্মপুত্র ব্রিজের নিচে এই অপরূপ মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করলাম। ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে, আর ময়মনসিংহ থেকে আজ এ পর্যন্তই। প্রায় 2000 বছর আগে চীন দেশে সর্বপ্রথম এক প্রকার সাদামাটি থেকে তৈজসপত্র তৈরি শুরু করে, তাই একে চীনামাটি বলা হয়। এ মাটির তৈরি জিনিস দেখতে যেমন সুন্দর, দামও তেমন বেশি। চীন ছাড়াও এশিয়া, ইউরোপ ও আমেরিকায় চীনামাটির সন্ধান পাওয়া যায়। বাংলাদেশেও চীনামাটির সন্ধান পাওয়া গেছে। তাই এ মাটির পাহাড় দেখতে যাচ্ছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর ইউনিয়নে। এছাড়াও দেখব ভারতের মেঘালয় থেকে বয়ে আসা মৃতপ্রায় সোমেশ্বরী নদী ও অদ্ভুত ভারত বাংলাদেশ সীমান্ত। তবে সাবধান, বিদেশি যাওয়ার রাস্তা খুবই ভয়ঙ্কর, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। 2 ভাবে যাওয়া যায় বিদেশি, একটি ময়মনসিংহ শহর থেকে আর একটি নেত্রকোনা শহর থেকে। গুগল বলছে ময়মনসিংহ শহর হয়ে যেতেই সময় কম লাগবে, তাই চেপে বসলাম লোকাল বাসে। ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে বিরিশিরি যাওয়ার টিকিট কাটলাম। এই বাসে করে বিরিশির উদ্দেশ্যে রওনা দিব। গেস হোয়াট, 1.5 ঘন্টা রাস্তা যেতে সময় লেগেছিল 3 ঘন্টা। এ বাস ঢাকার লোকাল বাস থেকে কোনো অংশে কম না। কিছুক্ষণ পরপরই যাত্রী উঠছে নামছে, কিন্তু আসল সমস্যা শুরু হলো দুর্গাপুরের রাস্তায় ঢোকার পরে। এক পাশে পাবলিক পরিবহন, অন্য পাশে বালুভর্তি ট্রাকের রাজত্ব। অবাক করা বিষয় হলো এই ট্রাকের লাইনকে একপাশে সঙ্গী করেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে। ছোট রাস্তায় একসাথে ট্রাক ও বাস আসা যাওয়া করায় সংঘর্ষ হয়ে পাশের নদী কিংবা জমিতে পড়ে যাওয়ার ঝুঁকি পুরো রাস্তা জুড়েই ছিল। দুর্গাপুর যাওয়ার পথে আসলে বালু ট্রাক শেষ হচ্ছে না, প্রায় 10টা থেকে 15টার মতো ট্রাক এ পর্যন্ত আমরা দেখলাম। এই পাশে আরো আছে সামনে। এই ঝুঁকি আরো জোরালো হলো যখন দেখতে পেলাম প্রায় প্রতিটা ট্রাকের ড্রাইভারই রাস্তায় গাড়ি চালানোর সময় নেশাজাত দ্রব্য গ্রহণ করছে। ফাইনালি বিরিশিরি উচ্চাইল বাজারে নামলাম। অনেক হ্যাকটিক একটা জার্নি ছিল। প্রথমে রাস্তা ভালোই ছিল, কিন্তু শেষ 1 ঘন্টায় রাস্তা যাচ্ছে তাই অবস্থা। আমার মতো যারা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তারা ইচ্ছা করলেই এখানকার কিছু গেস্ট হাউসে থাকতে পারেন। আমি এখানকার সবচাইতে বেস্ট গেস্ট হাউসটায় ছিলাম, YMCA। আপনারা দেখলে হয়তো গেস্ট হাউস বলবেন না, এর সাথে একটা বিশাল মাঠ আছে এবং এর স্ট্রাকচার, এর
এরকম একটা জায়গায়, দেশের একদম শেষ প্রান্তে নেত্রকোনার বিরিশিটিতে এরকম একটা গেস্ট হাউস পাওয়া আসলে কিন্তু এত অল্প টাকায় ভাগ্যের ব্যাপার। একটা সিঙ্গেল রুম মাত্র 700 টাকা। সকালে ঘুম ভাঙতেই চলে গেলাম সোমেশ্বরী নদীর তীরে। হ্যাঁ, সেই মৃতপ্রায় সোমেশ্বরী। এই নদী পার হয়েই যাব সেই বিজয়পুর লেকে। এই সেই সোমেশ্বরী নদী, যা কিনা মেঘালয় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের নেত্রকোনা হয়ে বাংলাদেশে ঢুকেছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বিল্ডিং বানানোর জন্য ঢালাইয়ের জন্য যে বালু নেওয়া হয়, বাংলাদেশের সবচাইতে বেশি বালু মেবি এখান থেকেই নেওয়া হয়। আমি যখন গতকালকে এসেছিলাম এই জায়গাটায়, প্রায় একসাথে 50-60টা ট্রাক একসাথে দেখেছিলাম। আসলে 50-60টা ট্রাক জিজ্ঞাসা করলাম যে এটা কোনো অবাক হওয়ার কিছু নেই, এই জায়গায় একসাথে এতগুলা ট্রাক যায়। এই সোমেশ্বরী নদীর থেকে বালু নিয়ে তারা সেই ময়মনসিংহ হয়ে ঢাকার দিকে যায়। এটা কি নদী বলছি কেন, এটা কি মরুভূমি বললেও ভুল হবে না। কিছু পয়সালোভী মানুষ এই নদীকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নদীকে কীরকমভাবে মেরে ফেলছে তার নিজ চোখে এখানে এসে না দেখলে বিশ্বাস করা যাবে না। কয়লা উঠাইতেছেন না? প্রতিদিন কতটুকু কয়লা উঠানো যায়? কয়লা বেশি থাকলে তো 5-6 বস্তা উড়ানি যায়। আচ্ছা, এমনি এখন এখন এই যে 2 বস্তা 3 বস্তা দিন 1 বস্তা হয়। কয় টাকা বেচা হয় এক বস্তা? এখন তো দাম কম, 200। কয়লা কি এরকম থাকে না আরো বড় বড় থাকে? হ্যাঁ, বড় থাকে। এটা তো আচ্ছা। একবারে ছোটটা। ছোটটা রাখ, ইনশাল্লাহ বড় উঠবো, দোয়া করলাম। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন বর্ষাকাল, তাই নদী পার হতে নৌকা লাগছে, কিন্তু শীতকালে এই নদী পার হতে কাঠের ব্রিজ যথেষ্ট। বর্তমানে কাঠের ব্রিজটি ভাঙা অবস্থায় দুই পাশেই পড়ে আছে। আসিফ ভাইয়ের সাথে বিরিশিরি পার হয়ে ভবানীপুর ঘাট আসলাম। তো এখন যাব বিজয়পুর লেক ও বিজয়পুর 0 পয়েন্টে বাইরে থেকে বিদায় নিয়ে। না মানে কত টাকা ভাই ভাড়া? বিজয়পুর লেক কত টাকা ভাড়া? এখান থেকে 25 টাকা হতো, 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা। আর ওই একবারে ইয়াতে বিজয়পুরটা ওই আপনার 0 পয়েন্ট আর কি, 25 থেকে 30 টাকা। আর এইদিকে যাইতে হয়তো বা একই হবে, কিন্তু 10-15 টাকা আসতে হবে। আসিফ ভাইয়ের কাছ থেকে ভাড়া জেনে যখন ড্রাইভারদের সাথে কথা বললাম, তারা 2-3 গুণ ভাড়া চেয়ে বসলো। তার একটাই কারণ, আমি ট্যুরিস্ট। আর এ কারণেই আমাদের দেশে ট্রাভেল সেক্টর ডেভেলপ করে না। নেশার করে আমি ডুবে গিয়েছি, কাল হারায় দিবে তালা, মন যে হইছে উতালা, উদর বরিয়া সরা পেয়েছি, আতাল হইয়াছি আমি সরা পেয়েছি। ইতিমধ্যে আমি বিজয়পুর লেক চলে আসছি। প্রায় 30 মিনিটে ভবানীপুর ঘাট থেকে অটোতে এখানে আসলাম। তো এখন বিজয়পুর লেকটা এক্সপ্লোর করব, পাশাপাশি এখানকার জীবনাচরণ খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। প্রথমে আসলে এই চীনামাটির পাহাড়টা পাওয়া যায়, তারপরে কিন্তু অনেকে এখান থেকেই অনেকে চলে যায়। কিন্তু এর ছাড়াও আরেকটা পাহাড় আছে। আমরা যে নীল পানিটা দেখি বিজয়পুর লেকে, ওইটা ওই দিকে। তো আমরা ওই দিকটাতেই এখন যাব। আমার কাছে সবচেয়ে সুন্দর ওই দিকটাই মনে হয়। আমাদের সরকারি শিল্প মন্ত্রণালয় কিন্তু এখানে অফিস আছে, তাদের একটা নোটিশও আছে, এখানে পুকুরে নামা যাবে না, অনুমতি ছাড়া যে কোনো প্রকার যানবাহন খনি এলাকায় প্রবেশ নিষেধ, বিকাল 5টার পর এখানে থাকা যাবে না, তারপর অনুমতি ছাড়া এখানে কোনো রান্না বা পিকনিক করানো যাবে না, আর এখানে অনুমতি ছাড়া কোনো খনন কার্য চালানো যাবে না। তো আমরা সামনের 2 নাম্বার পাহাড়টায় যাব। আশেপাশে একটু দেখাই, আসলে কোনো মানুষ দেখছি না। সামনে আরেকটা পাহাড়, ওইখানটাতেই যাব এখন। আরেকটা গর্ত, এটাও লাফ দিতে হবে। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি প্রতিটা জায়গায়, কিন্তু কোনো চ্যালেঞ্জই আসলে থামাতে পারবে না যে পর্যন্ত না আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। ফাইনালি আলহামদুলিল্লাহ। ওয়াও, আসলে সামনে
আমার কাছে মনে হচ্ছে যে মানে ইউরোপ বা আমেরিকার কোনো জায়গা সামনে থেকে দেখলে এরকমই লাগছে আমার কাছে। খুবই সুন্দর। পানিটা সম্ভবত বৃষ্টির কারণে এরকম ঘোলাটে হয়ে আছে। তো আপনারা বুঝতে পারছেন নাকি বলতে পারছি না, এখানে কিন্তু ভ্যারাইটিস কালারের মাটি, ঠিক লাল মেরুন কালার যেটাকে বলে ওই কালারের মাটি, তারপর আবার সাদা কালারের মাটি এবং পাশাপাশি বাদামি রং। তো চীনামাটির যে ভেরিয়েশন, এটা আসলে খুব কাছ থেকে না দেখলে বোঝা যেত না। আমি একটু পানিটা কাছ থেকে দেখি, যদিও বোঝা যাচ্ছে যে এখন আর পানিটা নীল নেই কারণ বৃষ্টি হয়েছে, কিন্তু পানিটা যে কতটা পরিষ্কার, একটু আমার হাত দেখা যাচ্ছে, দেখুন আমি পানির নিচে কিন্তু আমার হাত বোঝা যাচ্ছে। তার মানে পানিটা কতটা পরিষ্কার হলে এটা আমার পানির নিচ থেকে আমার হাত দেখা যায়। দাদা, এদিকে মানুষ কেমন হয় প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন মানুষ তো ওই যে বারের দিন হইলে একটু বেশি হয় আর কি। শুক্রবার হইলে? হ্যাঁ, শুক্রবার হইলে, শুক্রবার শনিবার, আর এই যে এমনি আমরা ঈদ পরব হইলে, হ্যাঁ, এবং এই পূজা টুজা থাকলে তখন মানুষ হয়। হ্যাঁ, এই যে আপনার কি কি আছে দোকানে? এই যে ইন্ডিয়ান কিছু চকলেট মকলেট বেশি, ইন্ডিয়া থেকে এগুলা নিয়ে চলি বেচিয়া। এই যে বিজয়পুর 1 নাম্বার লেক, তারপর এদিক দিয়ে বিজয়পুর 2 নাম্বার লেক, যেটা থেকে আসলাম। তো এরপরই দাদার এখানে দোকান, ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি হয়, ঠিক না? জি, ঠিক আছে দাদা। এদিকে 2 নাম্বার পাহাড়, এখন এইদিকে 1 নাম্বার পাহাড়টায় একটু যাব, 1 নাম্বার পাহাড়টার উপরে উঠবো। এদিকের ভিউটা আসলে আরো সুন্দর, মনে হচ্ছে গরিবের সুইজারল্যান্ড। ওই যে সুইজারল্যান্ডের পাহাড়ের পাশে গরুরা যেমন ঘাস খায় দেখায়, ওইরকমই একটা আসলে জায়গা। ওই জায়গাটায় পরে যাব, আমি আগে এদিকে চূড়াটায় যাই। এদিকে এসে সৌন্দর্য যেমন উপভোগ করা যায়, আবার এদিক থেকে কিন্তু রিস্কও আছে। এই জায়গা থেকে পড়লেই কিন্তু শেষ, তো খুব সাবধানে এই জায়গাটা থেকে আবার যেতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যে জায়গাটাকে বলেছিলাম গরিবের সুইজারল্যান্ড, ওই জায়গাটা এখন যাব। ও হোয়াট এ ভিউ! এটা কিন্তু বান্দরবন না কিংবা কক্সবাজার না, এটা বাংলাদেশের একবারে মধ্যাঞ্চলের উত্তর দিকের শেষ এলাকা, বাংলাদেশ ভারত বর্ডারের শেষ এলাকা, সেই বিরিশিরির বিজয়পুর। এইখানে এসে এত সুন্দর একটি এনভায়রনমেন্ট পাবো আসলে ভাবতেও পারিনি, এতটাই সুন্দর। ক্যামেরায় আসলে ওই রকম বোঝা যাবে না কি বলতে পারছি না, কিন্তু নিজ চোখে যখন দেখছি আসলে নিজেকেই বিশ্বাস করতে পারছি না, এতটাই সুন্দর। পাশাপাশি বৃষ্টি হচ্ছে। তোমাদের কার নাম কি? তোমার নাম? রতন। কি সুন্দর নাম দুজনের, একজন সাকিব আল হাসানের নাম, একজন তো রতন। আমার কাছে মনে হয় যে এলাকায় গেলাম ওই এলাকার মানুষের সাথে যদি আমার ইন্টারেক্ট না হয়, তাহলে আমার ওই জায়গাটা ঘোরাটা আসলে সম্পূর্ণ হয় না। তাই আমি চেষ্টা করি যে জায়গায় যাই ওই জায়গার মানুষের সাথে কথা বলার, ওইখানকার জীবনাচরণ জানার। আরে সাদা পাহাড়ে, নীল পাহাড়ে, এর মধ্যে ঘুরিয়া ঘুরিয়া গান টান গায়, মানুষের মজা দেয়, আমার কিছু দেয় দিলে নির্ভর হয়ে চলে। কতদিন যাবো এমনি ঘোরেন? আমি 25-26 বছর ধরে গান গাই। গান জি, আমার এই যে নিব্বা মানুষের মন মজা দেই, আনন্দ দেই, ফুর্তি করে আমার মানুষের দিয়ে চলি। বলব না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মুরে, বলেছিলে গো ভালোবাসি গো, আজ গো এমন
হলো এমন হলো এমন হলো। আচ্ছা, এখানে লেখা আছে সামনে সীমান্ত, রাস্তা অতিক্রম করা নিষেধ। এই দিক দিয়ে মূলত বিজয়পুর 0 পয়েন্ট, আর এখানে বিজেপির ক্যাম্প। অদ্ভুত এক সীমান্ত রাস্তা দিয়ে যাচ্ছি, যার এক পাশে গারো পাহাড় এবং আরেক পাশে সোমেশ্বরী নদী, যার কোনটাই বাংলাদেশের নয়, শুধু মাঝখানে রাস্তাটা বাংলাদেশের। এই রাস্তার শেষ প্রান্তেই বাংলাদেশের শেষ। আমার উদ্দেশ্য সেই স্থানেই। ফাইনালি অটো থেকে নেমে সেই 0 পয়েন্টের সামনে চলে আসলাম। এইখানেই বাংলাদেশের নেত্রকোনার সেই বিজয়পুরের শেষ সীমান্ত। তারপরে ওইখানে ওই পাশটায় মেঘালয়ের বাগমারা, এখানেই বাংলাদেশের শেষ, লেখা বাংলাদেশের সীমানা শেষ, অতিক্রম করা নিষেধ। এই সেই সোমেশ্বরী, যেটা দিয়ে আমরা বিজয়পুর থেকে ভবানীপুর নৌকা করে এসেছিলাম, সেই সোমেশ্বরী। এই নদীটা এখন যেখানে দেখছেন এটা ভারতে আছে। এখানেও লেখা বাংলাদেশের সীমানা এখানেই শেষ। এদিকে যে রাস্তাটি দিয়ে আসলাম ওইটার শেষ সীমানা এই জায়গায় শেষ। এই জায়গায় লেখা দেখবেন যে বিজয়পুর 0 কিলোমিটার, তার মানে এখানে বিজয়পুর শেষ। এই পিলারটায় বাংলাদেশের শেষ, পেছনের পুরোটাই ভারতে। আমি এখন আছি বাংলাদেশে। তো এই তো এই জায়গায় বাংলাদেশের নেত্রকোনার বিজয়পুরের বর্ডার শেষ। আশেপাশে পুরোটাই মানে এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা শুধু বাংলাদেশে, দুই পাশের যে জঙ্গলের সহ পাহাড় দেখা যাচ্ছে ওইগুলা ভারতে। সোমেশ্বরী নদীর পার থেকে আমি আকিব ইমতিয়াজ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভালোবাসি গো আজনে গো এমন হলো এমন হলো এমন হলো, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে।